বিহারে ভোট, হয়তো ছট পুজোর পরেই ভোট। তো তার আগে নির্বাচন কমিশন বিশেষ নিবিড় এক সমীক্ষা করছে। এই সমীক্ষায় ভোটার কে ভোটার, সেই উপযুক্ত ভোটার খোঁজার জন্য এই সমীক্ষা। তো এই ভোটার হতে গেলে কি হতে হবে? নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আপনার ভোটার কার্ড থাকুক বা আধার কার্ড থাকুক, সেটাকে নথি হিসেবে গণ্য হবে না। সুপ্রিম কোর্ট বলেছিল, সুপ্রিম কোর্ট সুপারিশ করেছিল যে না, আধার আর ভোটার কার্ডকে বা এপিক যে সেই এপিককে বৈধ নথি হিসেবে ধরা হোক ভোটারের জন্য বা ভোট দেওয়ার জন্য। কিন্তু নির্বাচন কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল আধার বা এপিককে তারা বৈধ নথি হিসেবে মানতে পারছে না। কেন? নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানাচ্ছে যে আধারে তাদের আপত্তি রয়েছে, এপিকে তাদের আপত্তি রয়েছে, সেগুলোকে বৈধ নথি হিসেবে তারা দেখতে চাইছে না। কেন? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে হলফনামা জমা দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে, গতকাল সেই হলফনামা সর্বোচ্চ আদালতে জমা দেয় জাতীয় নির্বাচন কমিশন, এবং সেখানে তাদের বক্তব্য আধার, ভোটার এবং রেশন কার্ড গত 10ই জুলাই যখন মামলা শুনানি হয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে, তখন তারা বলেছিলেন যে এই তিনটি ডকুমেন্টকেও কনসিডার করার জন্য ভোটার কার্ড যে রেজিস্ট্রেশন প্রসেস বা এসআইআর প্রসেসের অন্যতম পার্ট হিসাবে। কিন্তু তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে, ইসিআই তরফ থেকে বক্তব্য যে এই তিনটি ডকুমেন্ট যখন ভোটার রেজিস্ট্রেশনের জন্য তখনকার জন্য এটা ভ্যালিড, কিন্তু এসআইআর এর ক্ষেত্রে এই তিনটি ডকুমেন্ট স্ট্যান্ড অ্যালোন ডকুমেন্ট হিসাবে ভ্যালিড হবে না। তেমনটাই তারা তাদের হলফনামায় জানিয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এর পাশাপাশি তারা এটাও জানিয়েছে যে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব খতিয়ে দেখার এখতিয়ারও তাদের রয়েছে, এমনটাই তারা তাদের হলফনামায় দাবি করেছে সর্বোচ্চ আদালতের কাছে। তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। চূড়ান্ত বিষয় সামনে আসবে 28শে জুলাই, যখন এই মামলার ফের শুনানি হবে। সেই সময় কিন্তু এই হলফনামার বিষয়গুলো এবং সর্বোচ্চ আদালত জাতীয় নির্বাচন কমিশনের এই হলফনামাকে কিভাবে দেখছে সেই বিষয়টা নিয়েও কিন্তু সবটাই সামনে আসবে। তবে আপাতত যেটা জানা যাচ্ছে যে সর্বোচ্চ আদালতের কাছে জাতীয় নির্বাচন কমিশন তারা জানিয়ে দিয়েছে যে ভোটার আধার এবং রেশন কার্ড স্ট্যান্ড অ্যালোন ডকুমেন্ট হিসেবে বৈধ ডকুমেন্ট, বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ হবে না এসআইআর রিভিউয়ের জন্য বিহারের ক্ষেত্রে। অতনু, মধ্যে এসআইআর রিভিউয়ের ক্ষেত্রে আধার, ভোটার বা রেশন কার্ড কোনোভাবেই বৈধ নথি হিসেবে গ্রহণযোগ্য হবে না, এটা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো এই এসআইআর করতে গিয়ে প্রায় 50 লক্ষেরও বেশি ভোটার মিসিং, গায়েব হয়ে গিয়েছে। তাও যথেষ্ট মাথা ব্যথার কারণ জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তৃতীয়ত আরেকটা দিক, আজ দিল্লিতে যখন বাদল অধিবেশন চলছে, বিরোধীরা এসআইআর নিয়ে সরব হওয়ার চেষ্টা করছে, সেই জায়গায় জাতীয় নির্বাচন কমিশনের হলফনামা কতটা তাৎপর্যপূর্ণ? একেবারেই দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ জাতীয় নির্বাচন কমিশনের এই অবস্থান। এবং যখন বিহারের যে এসআইআর প্রসেস সেটা প্রায় শেষের পথে, এবং সেখানে যেটা জানা যাচ্ছে প্রায় 49 লক্ষ ভোটার, তাদেরকে ভোটারের তাদের বাড়িতে তাদেরকে পাওয়া যায়নি, এবং তার সঙ্গে সঙ্গেই প্রায় 29 লক্ষ ভোটার তাদেরকে তাদের নথি অর্থাৎ তাদের যে ফর্ম, এনুমারেশন ফর্ম, সেটা তাদের কাছে জমা পড়েনি। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 73 লক্ষ ভোটার যাদের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি এবং যাদের ফর্ম জমা পড়েনি। এই সংখ্যাটা অর্থাৎ বিরোধীদের যে অভিযোগটা বারবার করেছিল যে প্রচুর লক্ষাধিক ভোটারের নাম বাদ যাবে এবং বৈধ ভোটারদেরকে বাদ দেওয়ার জন্যই এই এসআইআর, সেই ছবিটা কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে। ফলে গতকাল জাতীয় নির্বাচন কমিশনের এই বিবৃতির পরেই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন একদিকে সর্বোচ্চ আদালতে তাদের হলফনামা জমা দিল এবং যেখানে দিয়ে তারা নিজেদের অবস্থানে যে অনড় সেটা তারা জানিয়ে দিলেন, কিন্তু অন্যদিকে বিরোধীরাও তাদের চাপ বাড়াতে শুরু করে দিয়েছে। আজকে ইন্ডিয়া ব্লকের তাদের বৈঠক হয়। ইন্ডিয়া ব্লকের তরফ থেকে একাধিক মুলতবি প্রস্তাব দেওয়া হয়, যে মুলতবি প্রস্তাবে এই বিষয়টি নিয়ে অর্থাৎ এসআইআর নিয়ে আলোচনা করা হোক। তার কারণ বিরোধীরা একজোট হয়ে মনে করছে যে এসআইআর রিভিউ বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউয়ের নামে আদতে বৈধ ভোটারদেরকেই বাদ দেওয়া হবে। বিরোধীরা তাদের চাপ বাড়িয়ে যাবে। এবার দেখার যে সেখানে দাঁড়িয়ে সরকার। দেবাংশু তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে রয়েছে। দেবাংশু, আমার মনে আছে
গেছে যে প্রথমে এসআইআর এর বিরুদ্ধে প্রথম মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রথের আগের দিন। নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট যে আধার, ভোটার এবং রেশন এই তিনটে কার্ড অন্তত বৈধ নথি হিসেবে দেখানো হোক, কিন্তু নির্বাচন কমিশন এই তিনটে কার্ডকে বৈধ নথি হিসেবে দেখতে নারাজ। কিভাবে দেখছে দল? এটা হচ্ছে আমার কাছে, আপনার কাছে, ভারতের জনগণের কাছে, নরেন্দ্র মোদীর কাছে, আপনার বাবার কাছে, মায়ের কাছে, আমার বাবার কাছে, আমার মায়ের কাছে এই দু তিনটে কার্ড ছাড়া ভোটার, রেশন, আধার কার্ড এবং তার সঙ্গে যে ধরুন আরো কিছু কার্ড আছে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো বাদ দিয়ে আর কি এমন কার্ড আছে যে কার্ডটা ধরুন নরেন্দ্র মোদীর আছে কিন্তু আমাদের নেই, যে কার্ডটা অমিত শাহের আছে কিন্তু আমার বাবা মায়ের নেই। সেক্ষেত্রে এই গোটা জিনিসটাকে যদি এগুলোকে মানতে নারাজ বলা হয়, দেখুন সুপ্রিম কোর্ট বলার পরও তারা মানতে চাইছেন না, এটাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মান্যতা দিতে যদি তারা রাজি না থাকে, তাহলে গোটা দেশের 130 কোটি জনগণ, ভারতবর্ষ এমন একমাত্র দেশ যে দেশে পৃথিবীর এক নম্বর জনসংখ্যার দেশ, কিন্তু তার কোনো জনসংখ্যাই তার কোনো বৈধ নাগরিক নয়। এই জিনিস তো হতে পারে না। ফলে স্বাভাবিকভাবে ঘুরপথে নির্বাচন কমিশনের মাধ্যমে এনআরসি করার কৌশল, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দলনেত্রী তিনি বারবার বলেছেন। সুপ্রিম কোর্টের কথা এরা মানতে চাইছেন না এবং স্পষ্ট করে বলি, এই জিনিসগুলোর মাধ্যমে আবার সাধারণ মানুষকে একটা হয়রানির চেষ্টা। সাধারণ মানুষের কাছে এমন কোনো ডকুমেন্ট নেই, তাহলে ট্রেনে উঠলে আইডি কার্ড নিয়ে যেতে বলে কেন? রাষ্ট্র আমাকে যে কার্ডগুলো দিয়েছে, কার্ডগুলো তো জনগণ নিজের কারখানায় ছাপায়নি, রাষ্ট্র তাকে দিয়েছে। আধার বলুন, ভোটার বলুন, প্যান বলুন, সেই রাষ্ট্রই যদি সেই কাজকে এখন অস্বীকার করতে শুরু করে, তাহলে সাধারণ মানুষ এই অসহায়তা নিয়ে যাবে কোথায়, কোন দিকে যাবে? ফলে আবার সাধারণ মানুষকে নাগরিকত্ববিহীন করার চেষ্টা, এবং বিশেষ করে তাদের টার্গেট হচ্ছে বাঙালি। বিহারে নির্বাচন, অপছন্দের ভোটারদের বাদ দিচ্ছে, বাংলায় পরের টার্গেট। প্রথমে বাংলায় করলে গালাগালি বেশি খাবে, তাই বিহার দিয়ে শুরু করেছে, কিন্তু বাংলা এই জিনিস মেনে নেবে না। ধন্যবাদ। দেবাংশু ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে ছিলেন। দেবাংশু বলছিলেন যে বাংলায় এই জিনিস হতে দেওয়া যাবে না। নাগরিকত্বের প্রমাণ যদি আধার, ভোটার, রেশন কার্ড দিয়ে না হয়, তাহলে নতুন আর কিভাবে? এতে তো মানুষ হয়রানি হবেন। তাহলে কি ঘুরিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে এনআরসি চালুর চেষ্টা? প্রশ্ন তুলছেন দেবাংশু। জাতীয় নির্বাচন কমিশন আজ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে যে নির্বাচন কমিশনকে যে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট, যে আধার, ভোটার আইডি এবং রেশন কার্ড এই তিনটেকে বৈধ নথি হিসেবে ধরতে হবে, এই তিনটেকে তারা ভোটের ক্ষেত্রে বৈধ নথি হিসেবে ধরতে নারাজ, হলফনামা দিয়ে জানিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছিল? সুপ্রিম কোর্ট সুপারিশ করেছিল যে এই সময়ের মধ্যে, সামনে ভোট বিহারে, তার আগে এই যে নিবিড় সমীক্ষা হচ্ছে, সেই সমীক্ষার ক্ষেত্রে তিনটে নথিকে অন্তত বৈধতা দেওয়া হোক। সেই তিনটে নথি কি কি? না, ভোটার আইডি, আধার কার্ড এবং রেশন কার্ড। কি বলেছিল সেদিন সুপ্রিম কোর্ট? শোনাবো একবার। আপনাদের শোনাবো সেদিন সুপ্রিম কোর্ট কি বলেছিল। তবে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে হলফনামা দিয়ে তারা মানতে নারাজ। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে ফোনে রয়েছেন। জগন্নাথবাবু, তৃণমূলের দাবি যে নির্বাচন কমিশন এই তিনটি নথিকে বৈধ হিসেবে মানতে রাজি নয়, তার মানে ঘুরপথে নির্বাচন কমিশন দিয়ে এনআরসি চালুর একটা চেষ্টা চলছে। কি বলবেন? এনআরসি যদি কখনো চালু করতে হয়, তখন কোনো ঘুরপথে হবে না, একেবারে সোজা পথেই এনআরসি চালু হবে, সেটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। ভারতীয় জনতা পার্টি এবং তাদের নেতৃত্ব এই ধরনের জিনিস বুক বাজিয়েই করতে পছন্দ করে। এনআরসি নিয়ে স্পষ্ট নির্দেশ বলা আছে, রাষ্ট্রীয় নীতি হচ্ছে আপাতত সিএএ, নাগরিকত্ব দেওয়া, পরে এনআরসি দেখা যাবে। কিন্তু যে বিষয়টি নিয়ে আজকে জগন্নাথবাবু একটা প্রশ্ন ছিল, জগন্নাথবাবু প্লিজ, একটা প্রশ্ন ছিল প্লিজ। নির্বাচন কমিশন আজ জানিয়ে দিয়েছে যে তারা আধার, ভোটার আইডি বা রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে মানতে রাজি নয়। ভোট আর বেশি দিন নেই বিহারে, হয়তো ছট পুজোর পরেই ভোট হবে। এরকম একটা জায়গায় এই কম সময়ের মধ্যে বিহারের এত মানুষ, এই তিনটে নথির বাইরে নতুন করে কোনো নথি তৈরি করতে গেলে সেটা একটা হয়রানির জায়গা তৈরি হয়ে যাবে না তো? আপনি আমার পুরো উত্তরটা শুনবেন,
এবং আশা করব আমার এই জবাব আপনারা দিনভর আপনাদের টিভি চ্যানেলে দেখাবেন। প্রথমত হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ সামারি রিভিশন বা SIR ভারতবর্ষের আগে 13 বার হয়েছে। 2003 সালে যে ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল তার মূল দাবি যা ছিল সেটা 93 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং তারপরে পরিপ্রেক্ষিতে বারবার তিনি যে দাবি জানিয়ে এসেছিলেন। 21শে জুলাই 1993 মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল দাবি ছিল ভোটার তালিকায় সংশোধন চাই, ভোটার তালিকায় সচিত্র পরিচয়পত্র চাই। আর আমরা 21শে জুলাই 2025-এ দেখলাম উনি বলছেন ভোটার তালিকা সংশোধন করতে দেব না। উনি 2005 সালে যে নথি তৎকালীন স্পিকারকে ছুঁড়ে মেরেছিলেন সেটি হচ্ছে 2003 সালে যে বিশেষ সামারি রিভিশন হয়েছিল সেখান থেকে বাছাই হওয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা, চিহ্নিত বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের তালিকা তিনি 2005 সালের অগাস্ট মাসে মনসুন সেশনে, এরকমই একটি মনসুন সেশনে স্পিকারের চেয়ারে ছুঁড়ে এসেছিলেন। এবার আপনাদের বলি, 2003 সালে শুনুন পুরোটা, 2003 সালে যে ভোটার তালিকা সংশোধনী হয়েছিল তাতে পশ্চিমবঙ্গে 60 লক্ষ মানুষের নাম বাদ গেছিল, 20 লক্ষ নতুন ভোটার সংযুক্ত হয়েছিল। সব মিলিয়ে সেবারই আজ থেকে 23 বছর আগে 40 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল, যার অধিকাংশ ছিল কি, তার 50 to 60% ছিল মৃত ভোটার, তার 30 to 40% ছিল শিফটেড ভোটার এবং 20% যাদেরকে পাওয়াই যায়নি ঠিকানাতে গিয়ে। একইভাবে বিহারেরও যদি দেখেন, আমি 18 জুলাই নির্বাচন কমিশনের জারি হওয়া নির্দেশিকা তুলে বলতে পারি তখন 38 লক্ষ ছিল, এই 38 লক্ষর মধ্যে 20 লক্ষ হচ্ছে মৃত ভোটার। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গের এই 7.5 কোটি ভোটারের মধ্যে যদি 60 লক্ষ মৃত ভোটার থাকে, আপনারা একজন রেসপন্সিবল মিডিয়া হাউস হিসেবে সেই মৃত ভোটারদের নাম তালিকায় রাখতে চান কি চান না? আপনাদের স্ট্যান্ড কি? আপনারা যে ভোটাররা তাদের ঠিকানায় গিয়ে পাওয়া যাচ্ছে না তাদের ভোটার তালিকায় রাখতে চান কি চান না? বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এসব বাদ দিন, ভোটার তালিকা সংশোধন শুদ্ধিকরণ 23 বছর পর যদি নির্বাচন কমিশনের মধ্যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান করে থাকে, এ করতে দেব না বলার মতো কুযুক্তি, তাকে আপনারা সমর্থন করেন? আপনাদের চ্যানেলকে আমার এটা। জগন্নাথ বাবু, আমার প্রশ্নটা ছিল যে কে বলছেন বা কারা বলছেন করতে দেব কি করতে দেব না, প্রসঙ্গ তা নয়। আমার প্রশ্ন ছিল এই কম সময়ের মধ্যে বিহারের ধরে নিলাম যারা বৈধ ভোটার তাদের কাছে যদি এই 3টে কার্ডের বাইরে কিছু না থাকে তারা হয়রানির শিকার হবেন না তো? কি মনে হয়? স্পেশাল ইন্টেন্সিভ সামারি রিভিশন চলেছিল 15 দিন। বিহারে এবার 1.5 মাস 2 মাস ধরে স্পেশাল ইন্টেন্সিভ সামারি রিভিশন চলছে এবং পশ্চিমবঙ্গেও ইন্টেন্সিভ সামারি রিভিশন 2 মাস ধরে চলবে। ঠিক, পার্থক্যটা যেটা হচ্ছে, এখন স্পেশাল সামারি রিভিশন যেখানে হয় সেখানে আমি আপনি আমার পরিবারের নাম তোলা, নাম বাদ দেওয়ার জন্য আমি নির্বাচন কমিশনের কাছে যাই। বিশেষ অভিযান যখন চলে তখন নির্বাচন কমিশন আপনার বাড়ি বাড়ি এসে একবার আপনাকে যাচাই করে নেয়। এবং কেন হয়রানির কোনো জায়গা নেই। না, আমি 3টে নথির বিষয়ে বলছি, কেন যাচাই করা এই 3টে নথির বিষয়ে সম্ভব নয়। না, সেটা আপনি বলেছেন, আমি বলছি না হয়রানির কোনো জায়গা নেই জগন্নাথ বাবু, তাই তো? বলেনি, শুনে নিন, পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে শুনে নিন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য সাথী প্রকল্প চালু করার পর, জগন্নাথ বাবু আমি শুধু জানতে চাইছিলাম এখানে হয়রানি হবে না তো সাধারণ মানুষের? আপনার কি মনে হয়? নথিগুলোর বিষয়ে শুনুন। খাদ্য দপ্তরের জগন্নাথ বাবু প্লিজ, আপনি বলে আমার কথা শুনতে পাচ্ছেন না। জগন্নাথ বাবু, আমার শুধু এটুকু জানার ছিল, আপনার মনে হয় না তো কোনো হয়রানি হবে সাধারণ মানুষের? কোনো হয়রানি হবে না, বিহারেও যেমন হয়নি পশ্চিমবঙ্গেও হবে। বেশ।